দেশের উপর আমার অধিকার আছে, আমার জানার অধিকার আছে। আপনি ট্যাপ দিচ্ছেন কেন? আজকে যে ছেলে মেয়েগুলো পড়াশোনা করছে ওদেরকে যদি ট্যাপ দিয়ে দেন, ওরা রাত জেগে নোংরা ফিল্ম দেখবে, পড়াশোনার 12টা বাজবে। এটাই সেই ফেরাউনের চক্রান্ত, ঠিক না বেটে? সমাজকে মূর্খ বানাও, অতএব ধরিয়ে দাও খেলনা, ওইটালেই দিন রাত পড়ে থাকো, পড়ার 12টা বেজে যাবে। লাস্টে শুনছি ট্যাপ অত নেই, 10,000 টাকা দিচ্ছে। 10,000 টাকা কি হবে ভাই? কি হবে? এই পশ্চিম বাংলায় 500-র উপরে মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষকের নিয়োগ বন্ধ আছে, সিট খালি। টেট পরীক্ষা, বিভিন্ন পরীক্ষায় ছাত্রদের, শিক্ষকদের, জ্ঞানীগুণীদের চাকরি বাকরি নেই। 10,000 টাকা দিয়ে সস্তার রাজনীতি চলছে। চিন্তা করে দেখছে, একজনকে চাকরি দিলে যত কমই হোক মাসে 20,000, বাদ দিলাম মাসে 10,000, তাহলে বছরে 6 লাখ। 5 লাখ হচ্ছে, আর 20 করে 1 লাখ, 6 লাখ। 30 বছর টানতে হবে। শুনছেন না? আমি যদি 5 বছরে ধরি 6 লাখ, একজনের পিছনে 6 লাখ খরচ করার দরকার নেই। ভোটের 6 মাস আগে 10,000 করে দেবো, ভোট কিনে নেবো, আবার 5 বছর, আবার 6 মাস আগে 10,000, আবার 5 বছর, নগদ দেবো, নগদ নেবো। কথা বুঝছেন? আজকে শিক্ষার 12টা বেজে যাচ্ছে। কথাই কষ্ট নিচ্ছেন নাকি? অতএব জাগেন, জাগতে হবে। শিক্ষা দরকার আছে, শিক্ষা দরকার আছে। ভাইয়েরা আমার, আপনারা কি চান আপনাদের প্রত্যেকটা গরিব বাচ্চা যারা মাধ্যমিকে 90% নম্বর পাবে, ছেলে মেয়ে, তারা ডাক্তার হোক, উকিল হোক, জজ হোক, ডিএম হোক? এটা কি আপনারা চান? হাত তুলে বলুন চান। এ কথা সত্য তো নাকি? যারা চান হাত তুলুন। আর যারা নিজেরা মূর্খ, ছেলেকে মূর্খ করতে চান, হাত তুলতে হবে না। আপনারা চান? যদি চান তাহলে শোনেন, 2016 থেকে আমি চিল্লাচ্ছি, 2016 থেকে চিল্লাচ্ছি, মুসলিম হলে ওয়াকফ সম্পত্তি, হিন্দু হলে দেওবত্ত সম্পত্তি, আদিবাসী হলে বন দপ্তরের সম্পত্তি। মুসলমানদের ব্যক্তিগত টাকা ওয়াকফ সম্পত্তি, আদিবাসীদের ব্যক্তিগত টাকা বন সম্পদ, বন দপ্তর, এমন করে হিন্দু ভাইদের ব্যক্তিগত টাকা দেওবত্ত সম্পত্তি। 2016 সাল থেকে চিল্লাচ্ছি। গভর্নমেন্টের কাছে আমার দাবি, প্রত্যেকটা গরিব ছেলে মেয়েদের ঘরে তাদের ব্যক্তিগত ফান্ড থেকে 90%-এর উপরে নম্বর পেলে মাধ্যমিকে সম্পূর্ণ ফ্রি পড়াতে হবে। আমার এই দাবির কেউ গুরুত্ব দেয়নি, কিন্তু আমার এই দাবিটা কি ভুল ভাই? আপনারা সত্যি করে বলুন, ভুল কি? কেন? তাদের তো টাকা আছে। ওয়াকফ সম্পত্তির হিসাব হলো পার বছরে 22,000 কোটি টাকা। কত? 22,000 কোটি টাকা পার বছরে মুসলমানদের ব্যক্তিগত টাকা। ঠিক তেমনি বন দপ্তরের টাকা আদিবাসী ভাইদের ব্যক্তিগত, হিন্দু ভাইদের দেওবত্ত সম্পত্তি ব্যক্তিগত। তাহলে সেই টাকা থেকে যদি আমার ঘরের একটা গরিব মেয়েকে পড়ানো যায়, যার মাধ্যমিকে 90% নম্বর পেয়েছিল, আমার এই বোনটা লেডি ডাক্তার হবে। লেডি ডাক্তার হলে ওর লাইফের মতো গরিবিটা দূর হয়ে গেল।
ওর বাচ্চাকে আর পয়সা লাগবে না। উপরন্তু আমার তোমার ঘরের মেয়েরা যখন চিকিৎসায় যাবে তখন আর পুরুষ ডাক্তার খুঁজতে হবে না, ওই লেডি ডাক্তার দিয়ে তখন আমাদের মেয়েদের মহিলাদের চিকিৎসা করতে পারবো। ঠিক না বেঠি? কিন্তু কেউ গুরুত্ব দেয়নি। তাই আব্বাস সিদ্দিকী বাধ্য হয়েছি, আর কারো কাছে চাইবো না, নিজে দল করব, নিজে লড়াই করব, আল্লাহর দয়াতে জিতবো। নিজে গিয়ে আইন তৈরি করে নিজের শুধু নয়, দলিত, আদিবাসী, হিন্দু প্রত্যেক সমাজের মানুষের জন্য ব্যবস্থা তৈরি করে দেবো। এটা কি ভুল চিন্তা ভাবনা নিয়েছি? কারণ আপনারা আমাদের পরিবারের একটা অংশ ভাই, মনে করি। আপনারা মনে করেন কি জানি না, তাই পরামর্শ করছি। ভুল করিনি তো? আজ 2016 থেকে চিল্লাচ্ছি, প্রত্যেকটা গরিব মেয়ের বিবাহের জন্য 5 লক্ষ করে টাকার ব্যবস্থা করা হোক, অ্যালট করা হোক। শুনছেন না? না, স্বাস্থ্য সাথী কার্ড দিচ্ছে এখন দৌড়ে দৌড়ে গিয়ে। আরে পয়সায় যেখানে চিকিৎসা পাওয়া যায়নি সেখানে ফ্রিতে চিকিৎসা হয়। এরকম মাথামোটা লোক এখনো রয়েছে, লাইনও দিচ্ছে। নিয়ে এলে বাবা, একটা কার্ড তো পাবি, এটা থাক না। অনেকে দেখবেন অ্যাকাউন্টে টাকা থাকুক চাই না থাকুক, 10টা কার্ড ম্যানি ব্যাগে থাকে, এটিএম কার্ড 10টা থাকে, ওইটা দেখেই খুশি। কথা বুঝে আসছে? আরে কি করে হবে, টাকা আছে তাও চিকিৎসা ভালো নেই, আর তুমি ফ্রিতে চিকিৎসা নেবে, এ স্বপ্ন দেখতে গেলে হয়? কি গো, বেজার হচ্ছেন? বেজার হবার কিছু নেই, একটু বিরোধী থাকা ভালো। বিরোধী ছিলাম বলেই তো সরকার এখন লোকের ঘরে ঘরে ঘুরছে। বিরোধী না থাকলে যেত নাকি? তবে কিন্তু দুঃখ, সরকার আমাদের ঘরে ঘরে আর নেতা কোনো বিজেপির ঘরে ঘরে যাচ্ছে। কথা বুঝে, এইটা দুঃখ। হ্যাঁ, তাহলে বলুন, আজ আমার দাবি ছিল, কিন্তু আজ আপনাদের কাছে বলছি, আপনারা কি চান প্রত্যেকটা গরিব মেয়ে বিবাহের জন্য 5 লক্ষ করে টাকা ওয়াকফ সম্পত্তি থেকে পাক? এটা আপনারা কি চান? যদি চান, 2016 সাল থেকে গভর্নমেন্টের কাছে আমার দাবি ছিল, গভর্নমেন্ট আমার কথার গুরুত্ব দেয়নি। তাই আমি নিজে ভেবেছি, আসুন যে ক্ষমতা দখল করলে ওটা বার করা যাবে, সেই ক্ষমতা দখলের লড়াইয়ে নেমেছি। সাথ দেবেন তো নাকি? হাত তুলে বলছেন দেবেন তো নাকি? না তো? আচ্ছা, ধোকা দিলে আমাকে দেবেন না নিজেকে? হ্যাঁ, নিজেকে, আমাকে নয়। আমার ধোকা খাবার কিছু নেই এখানে, আপনি নিজেকে ধোকা দেবেন। কবরে খেতে হবে না, 4-5 মাস পরে ক্যাম্পেতেই সাইজ হয়ে যাবে। কেউ বলার নেই, কেউ বলার নেই। যারা আমপানের 20,000 চুরি করেছে, তাকে যদি 2 লাখ দিয়ে বলা হয় ওই মুসলমানগুলোকে ক্যাম্পে তুলে দে, তুলবে না? যারা মুসলমানের 20,000 ঝেড়ে খেতে পারে, আদিবাসীর 20,000 ঝেড়ে খেতে পারে, দলিতের 20,000 ঘর ভাঙা লোকে ঝেড়ে খেতে পারে, তাকে যদি 2 লাখের লোভ দেওয়া হয়, সে তোমায় তুলবে না মনে হচ্ছে? হ্যাঁ, অতএব বুঝবে তোমরা, আমরা না। তাই বাঁচাবার চেষ্টা করছি। যদি মনে হয়, বিশ্বাস থাকে, তো আগিয়ে আসুন। আজ একটা বিষয়, এখানে প্রত্যেকটা নামাজি, বিভিন্ন ধর্মের বা আমার মুরব্বী বাবেরা বসে আছেন, এত লোক, হাজার হাজার যুবক বসে আছেন। সবার কাছে একটা কথা জানতে চাই, একটা পরিবারে যদি 4টে যুবক ভাই থাকে কি 2টো যুবক ভাই থাকে, আর ওই পরিবারের কোনো বোনকে যদি পেটের জ্বালায় দেহ বিক্রি করতে হয়, ওই 2 ভাইয়ের গলায় দড়ি দেওয়া দরকার আছে না নাই? যদি এটা সত্য হয়, আজকে বাংলার বেটিদের পক্ষ থেকে, বাংলার মেয়েদের পক্ষ থেকে এতগুলো যুবককে সামনে রেখে আমি জানতে চাইছি, তোমরা কি জানো এই বাংলাতে 100টা মেয়ে যদি ওষুধ না কিনতে পারা তরুণ, পেটের খিদের জ্বালাতে, বাচ্চার চিকিৎসার জন্য, মা বাবার চিকিৎসার জন্য, স্বামীর চিকিৎসার জন্য
তারা আজকে নিজের দেহ বিক্রি করছে। 100-র মধ্যে 60টা মুসলমান মেয়ে আছে। আমি জানতে চাই মৌলানাদের কাছে, আমি জানতে চাই পীরজাদাদের কাছে, নামাজ যেমন দরকার, রোজা যেমন দরকার, হজ যেমন দরকার, এই মেয়েগুলোকে পাপ কাজ থেকে বাঁচানো এটাও দরকার আছে না নয়? কিন্তু এইগুলো বাঁচাবে কি করে? ওদের পেটের খাবারের ব্যবস্থা করবে কে? যদি আজ নেতারা এই দায়িত্ব নিত, আজকে যে রকম সম্পত্তি থেকে গরিব মেয়েদের ঘরে টাকা দেওয়া হতো, তাহলে আজকে তাহলে এই পাপ করে তাদের নামতে হতো না। এই সব ব্যথা যন্ত্রণা বুকে করে নিয়ে আমি আব্বাস সিদ্দিকী, তাই পীরের ঘরের ছেলে হওয়ার পরেও আজ বাংলার যুবকদের, বাংলার বাপেদের, বাংলার মা বোনেদেরকে তাই আমি ডাক দিয়েছি, শুধু মুসলিম মেয়েকে তুলবো তা নয়, মেয়ে মেয়ে হয়, বেটি বেটি হয়। আসো আমরা অঙ্গীকারবদ্ধ হই, 2021-এ লড়াই করে রাজ ক্ষমতা দখল করে এই সকল নোংরা পতিতাখানা বন্ধ করে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে ইজ্জতের ঠিকানায় বসতে দেবো। রাজি আছে? ভাইয়েরা আমার, আজকে যে সরকার নারী দেহ ব্যবসার পয়সা নেয়, সে যেই হোক, সে সরকারের মাথায় জুতো মারা দরকার। যারা নিজের বেটির ইজ্জত বিক্রি করে পয়সা নেয়, কলঙ্ক ধ্বংস। আজকে লাইসেন্স দিচ্ছে দেহ বিক্রি করার, এ লজ্জা নয় সরকারের? আসো, কত বড় গুড়দো হয়েছে দেখা যাক। তবে আব্বাস সিদ্দিকী বলে যাচ্ছে, একজন গোলামে রসুল বলে যাচ্ছে, তোমরা যদি আমার সাথে হাত মিলাও, আমি এই বাংলার বেটিদের ইজ্জত বাঁচাবো, তাদের কর্মসংস্থান দেবো, তাদেরকে পাপ কাজে যাতে পেটের জ্বালায় নাপতে না হয় সে ব্যবস্থা করে দেবো। কাউকে লাইসেন্স দেবো না দেহ বিক্রি করে ট্যাক্স দেওয়া মাই। কত বড় লজ্জার কথা ভাবছেন যারা নিজের মেয়েদের দেহ বিক্রি করে টাকা লাই। এই কথা খারাপ লাগছে নাকি? হ্যাঁ, এগুলো ভাবতে হবে, নাই করোনার থেকেও কঠিন মহামারী আবার আসবে। তুমি আছো কোথায়? তোমার ডাক্তার ব্রেন ফেল হয়ে যাবে, ডাক্তার পাকামু করবে, ঘন ঘন ডাক্তারেরই রোগটা আগে হবে। দেখলেন না করোনার সময় ডাক্তার যেতে চাইছে না, আমি যাব না, না আমি যাব না, কেন যে যাচ্ছে সেও পটাপট চলে যাচ্ছে। কথা বুঝছেন তো? খোদার মার এগুলো। আজকে এই সমাজে কত নোংরা ব্যভিচারী কাজ হচ্ছে। আরে তারা নাচারে করছে পেটের জ্বালায়, জানি এটা অন্যায় কাজ, কিন্তু তারা একা দোষী নয়, আমরাও দোষী। আমরা 500 টাকায় 5000 টাকায় ভোট বিক্রি করি, চোর নেতা নিয়েছি, সে জিতার পরে আর গরিবের কথা ভাবে না। এখন বলছে হুজুর আমাকে আমপানে ঘর ভেঙে গেছে, টাকা দেয়নি। 500 টাকায় নেতাকে ভোট দেওয়ার টাকা চাইলে হয়? তোমার 500 টাকা 5 বছরে 20,000 সুদে আসলে বেড়ে গেছে, এই জন্য আর পাওনি। বেজার হচ্ছেন নাকি ভাইয়েরা আমার? আজকে এই সমাজে কত বাপ রাত্রিরে কাঁদে, কত মা কাঁদে। এই যুবকরা কেন কাঁদে? তার একটা উপযুক্ত মেয়ে হয়ে গেছে, বিয়ে দিতে হবে, পয়সা নাই, কাঁদছে। এই আসো, প্রত্যেকটা জলসায় তোমাদের দুজনকে দেখছি, কি ব্যাপার? হ্যাঁ, এই ধান্দা তো ভালো নয় দেখছি। মেদিনীপুরে তোমরা, বাঁকুড়ায় তোমরা, দক্ষিণ চব্বিশ পরগনায় তোমরা, উত্তর চব্বিশ পরগনায় তোমরা, বাপ রে বাপ, ভালোই হচ্ছে। হ্যাঁ, যতটা প্রয়োজন তার থেকে মনে হচ্ছে বেশি হয়ে যাচ্ছে, পারে যেখানেই যাচ্ছে দেখছি। আমি মনে করি কিছু বলবো না, আজকে আমাদের পুরো সামনে চলে এসছে। একটু দূরে দূরে থাকে, করছে করুক, গরিব মানুষ যা করছে করুক, যেখানেই যাচ্ছে। আরে বাবা সব বুঝি, বেশি দরদ ভালো নয়, কানা খোড়া ল্যাংড়া সব আল্লাহরই সৃষ্টি।
কথা বুঝছেন না, বোঝেন না? যেখানেই যাচ্ছি দেখি যে হাজির। ওই যে মেয়েটাকে ওই কাজ করাচ্ছে, এটা তো উচিত নয়। হাত পাতাচ্ছে, হাত পাতাচ্ছে, হাত পাতাচ্ছে, হাত পাতাচ্ছে, অন্যায়। কথা বুঝে আসছে না? আর ওরও অবস্থাটা দেখুন, কেন গভর্নমেন্ট ওকে কিছু ব্যবস্থা করে দিতে পারে তো, দিচ্ছে না। ও পেটের জ্বালায় ঘুরছে, কিন্তু একটু দূরে দূরে থাকবে, বেশি সামনে এলে অজের ডিস্টার্ব হবে, জানো না? তা সামনে সামনে চলে এসছো কেন একেবারে? হ্যাঁ, কি করব বলেন না? আমি জলসায় গেলে এখন দেখছি জলসার মধ্যেই লোক কি বলে, চা বিক্রি করছে, বাদাম জলসার মধ্যেই ঢুকে। কয়েক জায়গায় মাইক ধরে জলসা কমিটি বলে দিয়েছে, এই সরে যাও। আমি না, ওরম বলিসনি বাবা, এমনি অবস্থা ভালো নাই, বাজার টাজার সব খারাপ, যদি দুটোই খাই। আমি তো কিছু দিতে পারিনি, কমসে কম যদি দুটো বিক্রি করে খাই, যা খেয়ে যা। কিন্তু একেবারে সামনে চলে এলে না, আমার আলোচনায় ডিস্টার্ব হবে। কথা বুঝেছো? একটু সাইডে সাইডে করো, যাও। যাদের গরিব মানুষ আর কি করবে। আহা, তো ভাইরা আমার কথা বুঝছেন তো ভাই? আজকে এই সমাজে বহুত বাপ কাঁদে, বহুত মা কাঁদে, তার মেয়েটার বিবাহ দিতে পারছে না। ওই বোনটা বাপকে জিজ্ঞেস করছে, মাকে জিজ্ঞেস করছে যে আপনি কাঁদছেন কেন? বাপ মা কথা লুকিয়ে রাখছে, বুঝতে পেরে গেছে মেয়েটা। লাস্টে কোন দিন গিয়ে ট্রেন লাইনে গলা দিয়ে মারা যাচ্ছে, নাই গলায় দড়ি দিয়ে মারা যাচ্ছে। বলো যুবকরা, তোমাদের কি বোন নয় সে? তোমার মায়ের পেটে আসে না তো কি হয়েছে, বোন তো। আজকে এত ভাই থাকার পরও তোমাদের একটা বোন পয়সার অভাবে বিবাহ হচ্ছে না। আর তোমরা যে চোরগুলোকে নিয়ে আসছো, এদের মধ্যে একটা একটা চোর, কে 10,000 কোটির মালিক, কে 20,000 কোটির মালিক, কে 50,000 কোটির মালিক। এই কথা খারাপ লাগলো? হ্যাঁ, অতএব ভাবো কি হচ্ছে আজকে সমাজে, কি হচ্ছে আজকে সমাজে। মুসলমানের ছেলে মেয়েরা, তরুণেরা, আল্লাহ নবী দুনিয়া বাসাবিবুল্লাহর একটা আদর্শর কথা বলে দিয়ে যায়। মানব প্রেমের একটা কথা বলি শোনেন, এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী দুনিয়া বাসাবিবুল্লাহ নবী আবার একদিন রাস্তা দিয়ে যেতে লেগেছে। এমন সময় দেখতে পাওয়া যায় একটা বুড়ি মহিলা ওই রাস্তা ধারে বসে আছে। নবী আমার বুড়ি মহিলা কাছে আগিয়ে গেলে মহিলাকে জিজ্ঞাসা করতে লাগলে, মাই ধুলোবালি জায়গাতে আপনি কেন বসে আছেন? ওই মহিলা বলেছিলেন, কে রে বাবা, এত মানুষ চলে যায়, কেউ আমার খোঁজ নেয় না, বাবা তুমি আমার খোঁজ নিতে লেগেছো। ওই মহিলা বলেছিলেন, এই কথাটা যখন আল্লাহ নবী বলেছিলেন, মা মনে করুন আমি একজন মুসাফির, আপনার খোঁজ নিতে লেগেছে। আল্লাহ নবী কই মহিলা বলেছিলেন, বাবা ছেলে রে, আমি বড় মুসিবতের মধ্যে পড়েছে, রাস্তায় বেরিয়েছিলাম, কমজোরি হাঁটতে পারিনি, তাই এখানে বসে পড়েছে। ওই সময় আল্লাহ নবী বলেছিলেন, মা এই কমজোর শরীরে একা কেন বেরিয়েছেন মা, সঙ্গে কেন ছেলেদেরকে নিয়ে বেরোন না মা? ওই মহিলা বলেছিলেন, এ বাবা ছেলে কোথায় তোর বাড়ি, তুই কি জানিস না বাবা ছেলেরা মাকে দেখে না? আল্লাহ নবী বলেছিলেন, মা আপনার কোনো ছেলে না? মহিলা বলেছিল, 4টে ছেলে আছে বাবা, দেখে না রে বাবা, দেখে না। আল্লাহ নবী বলেছিলেন, মা আপনি কি আমাকে ছেলে মনে করতে পারে, তাহলে আপনি কি আমার সাথে আমার বাড়িতে যাবে? এ যুবকেরা, তরুণেরা, আব্বারা, তোমার আমার নেতা রাস্তা থেকে এক গায়ের মুসলমান মহিলাকে মা বলে সম্বোধন করে, তাকে ঘরে নিয়ে যদি সেবা করতে পারে, তোমার আমার পাড়া প্রতিবেশী, আদিবাসী, দলিত, হিন্দু, যে কোনো ধর্মের হোক না কেন, কোনো গরিব যদি বিপদে পড়ে যায়, তার সেবা তোমরা কি করতে পারবে না? করতে পারবে তো নাকি? কেন পারবো না? কিন্তু আমরা 1 লাখ সমস্যার মধ্যে 10টা মেটাতে পারবো আমাদের সমর্থ অনুযায়ী, ঠিক না বেটি?
কিন্তু যেখানে সাগর আছে যাদের দখলে, তারা তো সমস্যা মিটায়নি। আমরাই যদি সবাই এক মুঠো হই, ওই সাগরটা দখল করতে পারবো না, পারবো না। কথা বলুন। তাহলে আগিয়ে আসুন, হাত তুলে বলুন, এই আমডাঙ্গা বিধানসভা প্রার্থী দেবো। কথা বলুন, হাত যারা তুলেছেন প্রার্থী দেবো, হাত নামান। একটা এমএলএর কতটা ক্ষমতা আছে জানেন? এক ব্যক্তির নাম বলছে আকবর আলী খন্দকার, নাম শুনেছেন? খুব ভালো লোক ছিল ভাই, অস্বীকার করতে, ভালোকে ভালো বলতে হবে। কংগ্রেসের মালদার গনি সাহেব, নাম শুনেছেন? ভালো লোক ছিল ভাই। লোককে যে কোনো কাগজে লিখে চাকরি দিয়েছে, এটা কাগজ নিয়ে যা এটা দেখাবি চাকরি পেয়ে যাবি, এইভাবে দিয়েছে। তাহলে ভালো লোক যদি নেতা হয়, কাজ হয়, ঠিক না বেঠিক? তাহলে আজ আপনারা কি চাইছেন? আপনাদের সন্তান, আপনাদের বাবাজি আমার পছন্দের প্রার্থী, আমার পছন্দের লোককে এই আমডাঙ্গার বুকে দাঁড় করাবো, আর আপনাদের সুখে দুঃখে কোনো সমস্যা হবে আমার কাছে আসবেন। এটা কি আপনারা মেনে নিতে পারবেন? তাহলে আপনারা চাইছেন আমি দাঁড় করাবো? হাত তুলে বলুন, কথা দিচ্ছেন তো নাকি? ধোকা দেবেন না তো? আপনারা বলবেন দাঁড় করান, আর 500 টাকায় ভোট বিক্রি করবেন অন্য জায়গায়, এ ধোকা দেবেন না তো? আপনারা যখন চাইছেন আমডাঙ্গাতেও দেবো, কি দেবো না দেবো না? হ্যাঁ, দাদার লোক বা দিদির লোক, যার লোক আছো সব চলে আসো, ঠিক না বেটি? ব্রাজিল আর্জেন্টিনার খেলা, আমার দল নেই, তাই যার যাকে খুশি সাপোর্ট করছো, তা আলাদা কথা। যখন ইন্ডিয়ার টিম ক্রিকেটে নামবে, আর পাকিস্তানের সাপোর্ট চলতে পারে? অতএব দল ছিল না, তাই বাম, কংগ্রেস, টিএমসি যে কোনো এক দলের হয়ে হাততালি মেরেছি। আর যখন নিজের ঘরের দল নামছে, আর অন্য জায়গায় থাকা যাবে? এবারে যদি কেউ বলে আব্বাস সিদ্দিকী যা করছে অমুক চলে আসবে, কে আসবে আমি জানি না, তবে আমি দখল কিছুটা করবে এটা আমি জানি। কথা বুঝছেন না, বোঝেন না? যদি কেউ মনে করে আমার হেরে যাব গো, তোমার যদি হারের ভয় থাকে, তাহলে এতদিন ধরে বলছিলাম তোমার দরকার হয় 8টা নাবুক, আমার 4টে নাবুক, 2টো ডিমেরই প্লেয়ার এক জায়গায় করে খেলাও। রাজি হলে না কেন? এবার যে যার টিম, যে যার ঠেলা সামলাকে যাও। 73 বছর অনেককে বাঁচিয়েছি, ঠিক না বেঠি? জমিতে চাষ করব আমরা, সার দেবো আমরা, গাছ বড় করব আমরা, পাহাড়া দেবো আমরা, ফল হবে, ধান সেদ্ধ করব আমরা, চাল বার করব আমরা, রান্না করব আমরা, খাবার খুশিও দেবো আমরা। খাবার সময় বলছে বাইরে দাঁড়াও, খেয়ে নিয়ে কথা বলবো, এই মেনে লিয়া যাবে? ফ্ল্যাগ বাঁধবে কারেন্টের পোস্টে, আমরা দেয়াল লিখবো, আমরা মাথা ফাটাবো, আমরা ফাটবে, আমরা জেলে যাবো, আমরা কেস খাবো, আমরা সব জায়গায় আমরা তকবীরে, আমরা মিছিলে, আমরা মিটিংয়ে, আমরা জনসভায়, আমরা সব জায়গায় আমরা। আর যেখানে আইন তৈরি হবে ওখানে বলছে তোমাদের ঢুকা যাবে না, কারণ এখানে আইন তো তোমাদেরকেই বাঁশ দিবার জন্য হবে। ভুল বললাম? এই মাঠে 1 কোটি 10 কোটি নিয়ে চিল্লে লাভ নেই। 50-60টা যেখানে আইন তৈরি করে, 2 কোটির থেকে ওখানে 50টা বসছি দিতে পারলে লাভ আছে। আমার কথা বুঝছেন তো? আমরা রয়েছি 3.25 কোটি, কিন্তু 3.25 কোটির 15টারও ঢুকার ক্ষমতা নেই ওখানে যে আইনে বসার। যদি বলেন কেন, আমার এলাকার যেটা আছে ওরা তো অর্ধেক মুসলমান, অর্ধেক অমুসলমান। ও যদি আবার দরদ দেখাতে যায়, ওপর থেকে যিনি বসে আছে
যার দলের দাসত্ব করছে সে বলবে অত দরদ দেখালে সামনে বারে টিকিট দেবো না। এ তখন ভাববে যাক জাহান্নামে যাক, আমার টিকিট দরকার। কথা বুঝছেন না, বোঝেন না? আর যখন কাউকে বলে দেওয়া হবে তোদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, মুসলিম, দলিত, আদিবাসী, হিন্দু, গরিব, মতুয়া, এদের বিরুদ্ধে কোন আইন হলে উঠবি, চিয়ার নিবি, মাথায় মারবি, হেঁটে যাক, চুরে যাক, যা যাক, বুক ফুলিয়ে খাঁচায় লাথি মেরে বাইরে বেরোবি, বাকিটা আমরা দেখে নেব। এই পাওয়ার দিয়ে যদি 50-60 টাকা পাঠানো যায়, 1 টাকারও সাহস আছে যে দেশবাসীর বিরুদ্ধে আইন করতে পারবে? এটা এতদিন হচ্ছে, যদি হতো তাহলে এনআরসি, এনপিআরসি এর বেলায় 8টা এমপি ভোট না দিয়ে পালালো কেন? কথা বুঝছেন না, বোঝেন না? ওদেরকে বলে দেওয়া হয়েছে যাবি না। কথা বুঝছেন? বাস। তাহলে বলুন, তাহলে আমাদের গোটা 50-60টা ঢুকানো দরকার আছে না নাই ওখানে? যেখানে বসে ঠান্ডা করে আইন হয়, কি হচ্ছে কি করছে কিছুই বুঝতে পারিনি। আজকে কৃষক হলো ভারতে সব থেকে বেশি। কৃষকদের আজকে দিল্লিতে ঠান্ডায় বসে বসে 10 লাখ, 12 লাখ, 15 লাখ কৃষক চিল্লাচ্ছে। আপনারাও কৃষক কম বেশি, ঠিক না বেঠিক? কৃষক চিল্লাচ্ছে, কৃষক চাষ করছে, কৃষক জমিতে পানি দিচ্ছে, কৃষক লোকের মুখে খাবার দিচ্ছে, আর ঠান্ডা করে বসে বসে কৃষকদের বাঁশ দিবার আইন হচ্ছে। কি হচ্ছে না? কৃষকদের ক্ষতি করছে। কৃষক দরদি নেতা কই? কৃষকদের বিরুদ্ধে কোনো বিল হলে রুখবে, চিল্লাবে, সেই লোক কই? এই জায়গায় আমার বাপ ভাই মা বোনেদেরকে আজকে কথা খুব কষ্ট করে বললাম, ঠিকভাবে বুঝতে কষ্ট হচ্ছে, তথাপিও যে কথাগুলো বললাম আমার কথাতে কেউ বেজার হলেন ভাই, তাহলে আমি আশা রাখবো আপনারা তৈরি হন ভেতরে ভেতরে। আমরা আজ থেকে কোনো টিমের নয়, আমরা নিজেরা টিম বানাবো, নিজেরা খেলবো। আমাদের টিমে দলিত থাকবে, আদিবাসী থাকবে, মতুয়া থাকবে, বঞ্চিত অসহায় আমরা মুসলমানরাও থাকবো। কথা বুঝে আসছে না নাই? এই টিমে আগামী দিন আমরা আমাদের অধিকারের লড়াইয়ের জন্য খেলবো। আমাদেরকে টিম তৈরি করার অধিকার আছে না নাই? এই অধিকারটা কে দিয়েছে? দেশ দিয়েছে। কেউ যদি মনে করে ওই আমাদেরই শুধু অধিকার আছে, অন্য কারো অধিকার নেই, এটা ভুল। আজকে দেখুন আদিবাসীদের এই দুর্দশা কেন? আদিবাসীদের এই দুর্দশার কারণ হলো আদিবাসীদের দল না থাকার দরুন। আজকে ঝাড়খণ্ডে কথা বুঝে আসছে ভাই? আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? তাহলে এই জায়গায় দাঁড়িয়ে থেকে বলুন আমাদেরকে আগামী দিন ভাবা দরকার আছে না নাই? আমি আর একটা কথা আপনাদের জিজ্ঞেস করি, বলুন আমাদের রক্ষক, আমাদের পাহারাদার, আমাদের নিরাপত্তা দেয় কারা? জোরে বলুন। প্রশাসন। আজকে আমার দেশ বা আমার বাংলাতে প্রশাসন কি নিরাপদে আছে? কথা চিৎকার দিয়ে বলুন, নিরাপদে আছে? আপনারা ভুলে যেতে পারেন, আমি ভুলিনি। কেন? আমি স্বাধীনতা সংগ্রামীর ঘরের 4র্থ প্রজন্ম। এদেশের জন্য আমার মুজাদ্দিদ জামান আল্লামা সৈয়দনা আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কেবলার অবদান আছে। শুনে রেখে দাও, মাতৃভূমিকে ভালোবাসা এটা নবী মুহাম্মদ রাসূলের সুন্নাত। নবী মক্কাকে ভালোবেসেছিল, মক্কার জন্য কেঁদেছিল। আমার এই মাতৃভূমির পশ্চিম বাংলাতে অশোক কি বলে মধ্যম গ্রামের সেই অমিতাভ ভাইকে এখনো ভুলিনি,
সেই অমিতাভ দাদাকে এখনো ভুলিনি। মনে আছে বিমল গুরুংকে ধরার জন্য তাকে দার্জিলিং এ পাঠানো হয়েছিল। আজকে সেই টিমের মধ্যে আমার অমিতাভ দাদা, যিনি একজন পুলিশের চাকরি করতেন, তাকে ওই বিমল গুরুং এর মতো দুষ্কৃতীদের গুলিতে মারা যায়। মারা যাওয়ার পরে তার বাবা মা সন্তান হারা হলো, তার স্ত্রী স্বামী হারা হলো। আজকে সেই দাদা আমার দুনিয়া থেকে চলে গেল দুষ্কৃতীর গুলিতে। যে দুষ্কৃতীর গুলিতে, যে গ্যাংয়ের গুলিতে আজকে আমার দাদাটা মারা গেল, গত কয়েক মাস আগে সেই বিমল গুরুংকে কলিকাতার রাজপথে খুঁজতে দেখা গেছে। আর এই প্রশাসন দেখারে দিয়েই জোর করে সেই বিমল গুরুং এর পাহারাদার বানিয়ে রেখেছে। প্রশাসন বন্ধুরা, তাদের জানা আছে তাদের সাথী ভাইয়ের আসামি সে, তাদের সাথী ভাইকে হত্যা করেছে সে, তথাপিও তারা নিরুপায় হয়ে তাই বিমল গুরুং এর পাহারা দিতে হলো। আমি আজকে বাংলার নাগরিককে জানতে চাই, আমার বাংলার মানুষকে জানতে চাই, যে বাংলাতে প্রশাসন সুরক্ষিত নয়, সেই বাংলাতে আপনারা কি নিজেকে সুরক্ষিত মনে করতে পারেন? চিৎকার দিয়ে বলুন পারে। কেন বিমল গুরুংকে নেওয়া হলো? 13টা না 16টা সিট আছে, ওটাকে জিতাবার ক্ষমতা সে রাখে। চোর হোক, ক্রিমিনাল হোক, ডাকাত হোক, পুলিশ মারুক আর যাই মারুক, গদি দরকার। কেন্দ্রের জালিম সরকারের মুখে কথা পুলিশের বিরুদ্ধে। এই বাংলায় কিছু নেতা বিজেপির বলছে পুলিশের গলায় পা দিয়ে লগড়াবো, এই বলছে না, বলেন? আজকে জনগণকে জাগতে হবে। পুলিশ আমার দেশের একটা সম্পদ, পুলিশ আমার দেশের ইজ্জত। পুলিশের গলায় পা তোলা মানে দেশের গলায় পা তুলে দিল। নেতা হয়ে এত পাওয়ার হয় কি করে যে দেশের গলায় পা তুলে দেবে? তাহলে এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমাদেরকে ভাবা দরকার আছে না? না। আর সেই সুরে সুর মিলিয়ে আমার বাংলায় যিনি ক্ষমতায় আছে, ইনারও মুখের কথা পুলিশকে চাপকাতে হবে। তাহলে বলুন, আজকে পুলিশ সুরক্ষিত আছে? পুলিশ যেখানে সুরক্ষিত নয়, তোমরা সুরক্ষিত নিজেকে মনে করছো কি করে? হ্যাঁ, অতএব বাঁচতে যদি চাও, সময় সংক্ষেপ, বেশি কথা বলবো না। এমনি কথা বলতে বড় কষ্ট হচ্ছে, বুঝতে নিশ্চয়ই পারছেন। তাই এতটুকু বলে যায়, 2021-এ বাবাজিকে, ভাইজানকে বিশ্বাস করতে পারবেন? একদম খুশি মনে দেখাতে কি নয়তো, দেখাতে কি নয়তো। যারা পারবেন উঠে দাঁড়িয়ে যান, যারা পারবেন উঠে দাঁড়িয়ে যান। আজ থেকে এখানে প্রতিজ্ঞা নিতে হবে, আজ থেকে এখানে প্রতিজ্ঞা নিতে হবে। একে অপরের হাত ধরে প্রতিজ্ঞা নিতে হবে। হাত তুলে বলুন যে আমরা আজ থেকে শপথ নিচ্ছি, আমাদের একজন যদি বিপদে পড়ে, আমরা পুরো এলাকার মানুষ তার পাশে দাঁড়াবো, রাজি আছেন? আমাদের একটাকে কোনো ভাড়াটিয়া গুন্ডাদিগিরি চমকানো হয়, আমরা পুরো এলাকার মানুষ তার পাশে দাঁড়িয়ে ওই সন্ত্রাসের বিরুদ্ধে লড়ে তাকে বাংলা থেকে উৎখাত করবার রাজি আছে। কারণ আজ আমাদের গরিব দেহরে মুসলিম দলিত আদিবাসী মতুয়া এই অসহায় মানুষদের বাঁচাবার সংগ্রাম, এই সংগ্রাম অধিকার পাওয়ার সংগ্রাম, এই সংগ্রাম প্রত্যেকটা বাড়িতে একটা করে কর্মজীবী করে দিবার সংগ্রাম, এই সংগ্রাম এনআরসি এনপিআর এর হাত থেকে বাঁচার সংগ্রাম, এই সংগ্রাম দেশের গণতন্ত্র বাঁচাবার সংগ্রাম, এই সংগ্রাম সেনাবাহিনীদের ইজ্জত রক্ষার সংগ্রাম। আজকে সেনা দেখানো রাজনীতির স্বার্থে ব্যবহার করা হচ্ছে। এই সংগ্রাম আমাদের প্রশাসন ভাইদের নিরাপত্তা সংগ্রাম। এই সংগ্রামে আপনারা ভাইজানের হাতকে মজবুত করতে রাজি তো নাকি? হাত তুলে বলছেন তো নাকি? আল্লাহকে সাক্ষী রেখে বলছেন তো নাকি? ধোকা দেবেন না তো? হাত নামান।
আমি কাউকে জোর করেছি? আমি কাউকে জোর করেছি? কিছু মানুষ হাত তোলে নে। এ ভাই, কিছু মানুষ হাত তোলে নে, আমি তাদেরকে কিছু বলছি? তাদের সঙ্গে কোনো খারাপ কমেন্ট করার অধিকার আমার আছে না। এটা গণতান্ত্রিক দেশ, সবার অধিকার আছে ভাই। কার ভালো লাগতে পারে কাউকে, তার সাথে থাকবে কি আছে। কিন্তু আপনারা হাত তুলে যদি ঠকান, ওই ভাইগুলোর থেকে খারাপ তো নাকি? হ্যাঁ, তবে আমি জানি অনেকে হাত তোলে নে অন্য কারণও হতে পারে। সে হয়তো কমজোর, দুর্বল, তার অন্তরে ভালোবাসা আছে, কিন্তু এই বর্তমান যে জালিম জুলুম করছে এই ভয়ে হয়তো হাত তুলতে পারে না। হতে পারে না, পারে না। তা আমি একটা কথা আপনাদের বলবো, খুব শিগগিরই একটা পদসভা করব কৃষক বন্ধুদের হয়ে। শুনছেন ভাই? খুব শিগগিরই একটা পদসভা করব কৃষক বন্ধুদের হয়ে। যে কোনো জায়গা থেকে আন্দোলন হবে, আন্দোলনটা গিয়ে সাধনপুর মাঠে যে থামবে ওখানে জনসভা হবে। এবং আর একটা কথা বলি, আমার কাছে একটা ইনফরমেশন এসেছে, এই এলাকায় রাস্তাকে চওড়া করার নামে গরিব বাড়িগুলোকে ভেঙে চুরমার করে উচ্ছেদ করছে, তাদেরকে উপযুক্ত রাস্তায় টাকা দিচ্ছে না। ওই যে রোডটা 34 নম্বর, কথা বুঝে আসছে? তারা বলছে আমরা উঠে যাব, কিন্তু আমাদের উপযুক্ত মূল্যটা দিতে হবে। কম করে প্রায় 24 না 25 হাজার বাড়ি আছে, তারা গরিব মানুষ, যাবে কোথা ভাই? এটা অন্যায় নয়? দেশের সরকার যে টাকা খাজানা আছে জনগণের জন্যই তো, তারা তো দিকে না দিলে তারা বলছে উঠে যাব। তারাও আমার সঙ্গে মিটিংয়ে বসেছে, প্রয়োজন হয় তাদের নিয়েও আমি একটা রাস্তায় আন্দোলনে নামবো। কি গো, আপনারা সাথ দেবেন না? হয়তো ভাববেন আমার তো ঘর ভাঙছে না, আমার তো ঘর ভাঙছে না। ভাই, এটাই তো সবচেয়ে বড় সমস্যা। আমি যদি মনে করি আমি বিপদে পড়লে তবে চিল্লাবো, তাহলে বলুন তো, হাত নামান, তাহলে বলুন তো আজকের দিনে আব্বাস সিদ্দিকী চিল্লাবার কোনো দরকার আছে? এনআরসি আমার হবে মনে হয়? এনপিআর আমার হবে মনে হয়? হ্যাঁ, আমাকে তাড়াবে এমন কোন মায়ের লাল এই জমিনে এসেছে? পৃথিবীতে আছে? আর এ জমিন তো আমার স্রষ্টা মোস্তফা জানে রহমতের জন্য বানিয়েছে। সেই পরিবারের সন্তানকে এই জমিন থেকে সরিয়ে দেবে, তাড়িয়ে দেবে, এরম কেউ হয়েছে মনে হয়? কথা বুঝছেন না, বোঝেন না? তাহলে আমার জন্য আমি চিল্লাচ্ছি? আমি তো ভাবতে পারি যে আমার তো সমস্যা নেই, ফালতু আমার চিল্লে লাভ নেই। আচ্ছা, আমি কি মনে হয় এমএলএ হবার জন্য চিল্লাচ্ছি নাকি? কোনো জায়গায় দাঁড়াবো মনে হচ্ছে? আমি চাইছি আমার আল্লাহর সৃষ্টি মুসলিম, দলিত, আদিবাসী, মতুয়া, আমার প্রিয় দেশবাসী, আমার বাংলা ভাষাভাষী মানুষ, 6 কোটি মানুষের এনআরসি হলে 6 কোটি মানুষ বিপদে পড়ে যাবে। তাই এদেরকে বাঁচাবার জন্য লড়ছি। কথা বুঝে আসছে? আচ্ছা, আমি একটা কথা জিজ্ঞেস করবো, একদম সত্য কথা বলবেন। এই বাংলাতে বিজেপি ছিল? কবে এলো ভাই? আমার জানা মতে বামফ্রন্ট গেল, দিদিমণি আসলো, আর পিছু পিছু ভেতরে ঢুকেছিল। দিদির কারখানাতে আস্তে আস্তে সব বড় হচ্ছিল। যখন পঞ্চায়েত ভোট হলো, বিরোধী শূন্যর নামে বাম কংগ্রেসকে প্রার্থী দিতে দিল না, আর ওদিকে বিজেপি প্রার্থী দিচ্ছিল, ঘোরাঘড়ির ব্যাপার বলে ওকে আটকালো না। আর 2019-এ লোকসভাতে দেখা গেল 18টা চলে এলো। আচ্ছা বলুন তো ভাই, যার ভরসায় আমি চুপ করে ঘুমাচ্ছিলাম, তার পাহারাতে যদি 18টা পেয়ে যায়, 2021-এ তার উপরে সম্পূর্ণ ভরসা করতে আর পারবেন? যদি ভরসা করি, আর যদি 21-এ দেখা যায় সব জিতার পরে ঝুপঝাপ করে লাফিয়ে চলে যাচ্ছে। এমনি তো আগে যাচ্ছে কিছু, জানেন তো নাকি? খবর রাখেন তো? হ্যাঁ, সব ঝুপঝাপ করে লাফিয়ে যাচ্ছে তো নাকি? ও যাচ্ছে, ওতে বিজেপি শক্তি হয়নি। আব্বাস সিদ্দিকী দল করলে নাকি বিজেপি চলে আসবে। এটা কি সিস্টেম আমার ঠিক বুঝে আসছে না। আপনাদের কারো বুঝে এসেছে? আমার বুঝে আসে না। কথা বুঝে আসছে? আজকে এমন নেতা চলে যাচ্ছে যারা লাখ লাখ নিয়ে যাচ্ছে, আর লোককে ধোকা দেবে বলে ওই দিক থেকে আবার একটা করে আনা হচ্ছে।
যেগুলো পুরো বেকার, কেউ নেই পাশে, তাদেরকে আনা হচ্ছে। মানে ন্যাশনাল টিম আর রঞ্জি ট্রফি না কি বলেন একটা, যে ভালো খেলছে তাকে এই টিম থেকে ওতে তোলা হচ্ছে, ওখানে যে ভালো পারছে না তাকে এই টিমে আনা হচ্ছে। টাকার ইপিট আর উপিট। বিদায় লিবার আগে একটা শেষ কথা, তাহলে বলুন আব্বাস সিদ্দিকী আপনাদের সন্তান, আপনাদের ভাই, আপনাদের দেশবাসী, আমার আদিবাসী ভাইকে বলবো, দলিত ভাইকে বলবো, মতুয়া ভাইকে বলবো, হিন্দু ভাইকে বলবো, দীর্ঘ ৭৩ বছর দেশের কি সিএম, বাংলার কি সিএম কোনো মুসলমান হয়েছে? দেশের কি পিএম কোনো মুসলমান হয়েছে? তাহলে আজও যে আদিবাসী, দলিত, মতুয়া, হিন্দু সমাজের যারা গরিব রয়েছেন তাদের কি ক্ষতি মুসলমান করেছে? কারণ আমরা তো হইনি। কিন্তু আজ আমি জানতে চাইবো, শেষ কথা, কিন্তু আমাদের ঘরে যে বারবার বলছে এটা করলে বিজেপি চলে আসবে, তাহলে বলুন আমি কি দল করা বাধ্য দেবো? সকলকে বলছি বাধ্য দেবো। যদি কেউ বাদ দিতে বলে তাহলে এনআরসি যখন হবে আপনার মা বেটিদেরকে ক্যাম্পে লিজন বেউজ্জুদি করবে, আব্বাস সিদ্দিকী তখন কিন্তু চুপই থাকবে। কথা বুঝে আসছে? আর আপনারা বলুন আমি চুপ করব না একদম আগে আর স্পিডে যাব? বলুন, ঠিক করে বলুন কারা আমার সাথে আছেন, কারা সাথে আছেন হাত তুলে বলুন, হাত নেবেন। আমি জানতে চাইছি কিন্তু এই কথাটার ওষুধ কি দেবেন? বিজেপি চলে আসবে, বিজেপি চলে আসবে। আমি একটা ছোট্ট গল্প বলে যাচ্ছি, রোজই বলি, আপনারা হয়তো শুনেছেন। বাচ্চা ছেলেকে মা দেখবেন হুমবুড়ির মায়ের ভয় দেখায়, জানেন না? যাতে করে ছেলে কোল থেকে নেবে না যায়, ছেলে না কোল থেকে নেবে না যায়, তাই বলে হুমবুড়ির মা আছে ধরে নেবে। তারপরেও যখন ছেলে না শোনে তখন একজনকে বলে এই কোথা গেলি, একবার ভয় দেখাতো। সে থলে মুড়ি বা কম্বল মুড়ি দিয়েছে, আর অমনি বাচ্চা ভয়কে চিক বিগিয়ে উঠবে। কিন্তু ওই ছেলেটা যখন বড় হয়ে যায়, বললে আর কিছু হয়, তখন তো কম্বল খুলে দেখে, দেখে সেও বলে কি। তা আমরা যদি ছোট মনে করো তাহলে দিদিমণি বিজেপিকে দেখাও, তাহলে আমরা ভয় খাবো। কিন্তু আমরা ছোট আর নেই, ঠিক না বেটি? ছোট নেই। মনে রাখবেন, আমরা যাতে এনার কোল থেকে নেবে না যায় এজন্য দাওয়াত দিয়ে বিজেপিকে আনা হয়েছে হুমবুড়ির মা হিসাবে। যখনই কোল থেকে নামবো অমনি বলবে হুমবুড়ির মা কোথায় গেলি রে, অমনি বিজেপি বলবে 50 লাখ হারে লাতিমে পার করে দেবো। আমরা ভয় বলবো না, দিদি ছাড়া যাবে না, এটা পলিসি। চাকরি কই, বিজেপি আসবে। রাস্তা কই, বিজেপি আসবে। 10,000 শিক্ষা প্রতিষ্ঠান কই, বিজেপি আসবে। ফুরফুরা রেল কই, বিজেপি আসবে। বিশ্বমানের পর্যটন কেন্দ্র কই, বিজেপি আসবে। 15% চাকরিদের সংরক্ষণ কই, বলবি না, বিজেপি আসবে। গত কয়েকদিন আগে মডার্ন মাদ্রাসায় 12 জন চাকরি পেল, 12টাই অমুসলিম। আরে মাদ্রাসাতে 2-4টে মুসলিমকে দিলেন না কেন? অথচ 16 জন পাস করেছিল। বলা যাবে না বিজেপি চলে আসবে। কথা বুঝছেন না, বোঝেন না? আনন্দবাজার পত্রিকার ফন্ডে আছে, দিদিমণি নিজে বলেছিল বিজেপিকে ফন্ডে এনে লড়বো। কেন? ওই যে হুমবুড়ির মা যখনই কোল থেকে নামতে যাচ্ছি অমনি বলছে ছেলে ধরা আছে, হুমবুড়ির মা আছে ধরে নেবে। কিন্তু আমার কাছে কথা হচ্ছে, আমরা কি বাচ্চা নাকি? আমরা বাচ্চা? আমরা হুমবুড়ির মাকেও ধরে পাল্টি মেরে দেবো। ঠিক না বেটি? হ্যাঁ, মনে রাখবেন, মনে রাখবেন, বাঁধ ভেঙে, বাঁধ কেটে পানি কুমিরকে ঢুকানো হয়েছে। এখন যদি চালা